বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে এক নেতা যখন পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে এত উদ্বিগ্ন হয়ে পড়েন যে নিজের দেশের অর্থনীতি, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, বিনিয়োগ কিংবা সীমান্ত নিরাপত্তার থেকেও বেশি সময় ব্যয় করেন শুভেন্দু অধিকারীকে নিয়ে, তখন সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন তো জাগতেই পারে, আসলে ভয়টা কোথায়? কেন বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা বারবার শুভেন্দু অধিকারীর নাম উচ্চারণ করেন? আর কেন তাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে মমতা ব্যানার্জির প্রতি একটা অদ্ভুত নস্টালজিয়া ধরা পড়ে? রবিবার বাংলাদেশের জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় নাহিদ ইসলামের বক্তব্য শুনলে মনে হয় বাজেট নিয়ে আলোচনা নয়, বরং রাজ্যের অর্থাৎ আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশন চলছে বাংলাদেশে। ভারতের বিরুদ্ধে অভিযোগ, সীমান্ত নিয়ে অভিযোগ, কূটনীতি নিয়ে অভিযোগ, সব কিছুর মাঝখানে বারবার উঠে এসেছে একটি নাম, শুভেন্দু অধিকারী। অবশ্য এটাও সত্যি যে রাজনৈতিক জগতে কাউকে নিয়ে যত বেশি অভিযোগ করা হয়, অনেক সময় তার মানে দাঁড়ায় সেই ব্যক্তিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ রাজনৈতিক অভিধানে একটি অলিখিত নিয়ম রয়েছে, যাকে গুরুত্ব দেওয়া হয় না তাকে নিয়ে এত সময় নষ্ট করার কোনো মানেই হয় না। বাংলাদেশের কিছু নেতা আজকাল এমনভাবে শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলেন যেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, ঢাকার রাজনীতির একটা অদৃশ্য চরিত্র। সংসদে দাঁড়িয়ে তার বক্তব্যের সমালোচনা করা হচ্ছে, তার বক্তব্যের জবাব দাবি করা হচ্ছে, এমনকি বাংলাদেশের বিদেশ মন্ত্রককে পর্যন্ত সক্রিয় হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। একবার শোনাই নাহিদ ইসলাম, বাংলাদেশি সাংসদ, তার বক্তব্য। স্পিকার, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন নির্বাচনী এক জনসভায় আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলে অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অদ্ভুতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি। এবার প্রশ্ন হচ্ছে, একজন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে বাংলাদেশে কেন এত উদ্বেগ? এর উত্তর খুঁজতে গেলে আপনাকে গত কয়েক বছরের রাজনীতির দিকে একটু তাকাতে হবে। শুভেন্দু অধিকারী এমন একজন রাজনৈতিক নেতা যিনি বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে বারবার সরব হয়েছেন। তিনি বহুবার প্রকাশ্যে বলেছেন যে অবৈধ অনুপ্রবেশ আর জিহাদি কার্যকলাপ নিয়ে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। তার বক্তব্যের সঙ্গে একমত হওয়া বা না হওয়া আলাদা বিষয়, কিন্তু এটাও সত্যি যে তিনি নিজের অবস্থান নিয়ে যখন তথ্যহীন ভাষায় কোনো বক্তব্য দেন, সেটা নিয়ে তিনি ভাবিত নন। আর এখানেই সম্ভবত সমস্যার সূত্রপাত। কারণ রাজনৈতিক ইতিহাস বলছে যারা নরম ভাষায় কথা বলেন তাদের নিয়ে সাধারণত এত ভয় থাকে না। ভয় হয় সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে যারা স্পষ্ট ভাষায় কথা বলেন, বারবার একই কথা বলেন। বাংলাদেশের কিছু রাজনৈতিক গোষ্ঠীর বক্তব্য শুনলে হয়তো আপনার মনে হতে পারে শুভেন্দু অধিকারী যেন তাদের ঘুমের মধ্যেও হাজির হচ্ছেন। সংসদে বাজেট আলোচনা হচ্ছে, অথচ আলোচনার মাঝখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনা ঢুকে পড়ছে। এতে একটা বিষয় পরিষ্কার, শুভেন্দু অধিকারীকে উপেক্ষা করতে পারছে না বাংলাদেশ। আর ঠিক এখানেই মমতা ব্যানার্জি প্রসঙ্গ উঠে আসে। কারণ নাহিদ ইসলামের বক্তব্যের আড়ালে অনেকের কাছে যেন একটা আক্ষেপ ধরা পড়ে, যেন তারা বলতে চাইছেন আগের সময়টাই ভালো ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? অনেক পর্যবেক্ষকের মতে মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রায়শই সফট অ্যাপ্রোচ বা তুলনামূলক নরম কূটনৈতিক একটা পরিবেশের কথা বলা হতো। দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক, ভাষাগত যোগাযোগ, সীমান্তবর্তী মানুষের আদান প্রদান, এইসব বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করতেন অনেকে। অন্যদিকে শুভেন্দু অধিকারী যখন রাজনৈতিক মঞ্চে উঠে সীমান্ত, অনুপ্রবেশ, নিরাপত্তার প্রশ্নকে একেবারে সামনে তুলে আনেন, তখন সেই আলোচনার কেন্দ্রবিন্দু বদলে যায়। সেখানেই হয়তো অস্বস্তি। বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা এখন এমনভাবে শুভেন্দুকে আক্রমণ করছেন যেন তার বক্তব্যই সবথেকে বড় জাতীয় সমস্যা, অথচ তার নিজেদের দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব, বিনিয়োগের অভাব কিংবা রাজনৈতিক অস্থিরতা নিয়ে এই সমস্ত নেতাদের খুব একটা আবেগ দেখা যায় না। একবার শোনাবো নাহিদ ইসলাম, বাংলাদেশি সাংসদ, তার বক্তব্য। এই সরকার আসার পরে সীমান্তে প্রায় 10 জনের মতো ভারতীয় বাহিনী বিএসএফ দ্বারা হত্যা করা হয়েছে এবং পুশিং করার চেষ্টা করা হচ্ছে অবৈধ বাংলাদেশি বলে। আমরা এই বাজেট অধিবেশনে পুশিং নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম মাননীয় স্পিকার।
এই আলোচনাটা আমরা জানি না কোন কারণে এই আলোচনাটা আমাদেরকে করতে দেওয়া হয় নাই। সরকারি দল, বিরোধী দল, সমালোচনা, প্রশংসা, এত কথা হলো, আমরা কি 1 ঘন্টা সময় মাননীয় স্পিকার বের করতে পারতাম না পুশিন নিয়ে আলোচনা করার জন্য? আমরা বিএনপির নামের সাথে জাতীয়তাবাদ শব্দটা আছে, আমরা দেখতে চাই তারা কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে মাননীয় স্পিকার, এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা বিজেপিকে সাধুবাদ জানাই এই মহান সংসদ থেকে, তারা যেভাবে প্রতিরোধ করছে, যেভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের 18 কোটি জনগণ মাননীয় স্পিকার বাংলাদেশ বিজেপির সাথে রয়েছে। ব্যাপারটা অনেকটা ঠিক এমন একটা দাঁড়ালো না যে বাড়ির ছাদ চুয়ে জল পড়ছে, কিন্তু মালিকের প্রধান চিন্তা হচ্ছে পাশের বাড়ির বারান্দার রং নিয়ে। নাহিদ ইসলাম তার বক্তৃতায় দাবি করেছেন পূর্ববঙ্গের কৃষকদের টাকায় কলকাতা তৈরি হয়েছিল। একবার শোনাই এই প্রসঙ্গে নাহিদ ইসলাম কি বলেছেন সেই বক্তব্য। ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায় সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখে না থাকে মাননীয় স্পিকার। শুনলে মনে হচ্ছে ইতিহাস বিভাগের একটা সেমিনার চলছে। আবার শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত সবাইকে এক সুতোয় বেঁধে বর্তমান রাজনীতির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এই দীর্ঘ বক্তব্যের মধ্যেও সব থেকে বেশি আলোচিত হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। এটা নিছক কি কাকতালীয়, নাকি এর পিছনে কোনো কারণ রয়েছে? দেখুন, রাজনীতিতে একটি পুরনো কথা আছে, যাকে ভয় পাওয়া হয় তাকে নিয়ে বেশি কথা হয়। যদি কোনো নেতার প্রভাব না থাকে তাহলে তাকে নিয়ে সংসদে এত সময় নষ্ট করার কেন প্রয়োজন পড়ছে? প্রয়োজন তো পড়ে না। বাংলাদেশের কিছু নেতা হয়তো বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুধু একটি রাজ্যের বিষয় নয়, তার বক্তব্য জাতীয় রাজনীতির আলোচনাতেও জায়গা পাচ্ছে। আর ঠিক সে কারণেই হয়তো তার প্রত্যেকটা মন্তব্য এতটা মনোযোগ দিয়ে শোনা হচ্ছে। আর এখানে আরও একটি বিষয় লক্ষণীয়, নাহিদ ইসলাম তার বক্তব্যে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। তিনি বলছেন গত 16 বছরে ভারত আওয়ামী লীগকে সহায়তা করেছে, তিনি ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন। এই প্রসঙ্গে একবার নাহিদ ইসলামের বক্তব্যটা শুনুন। ভারতীয় নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাই কমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে সংঘটিত হয়েছিল এবং এখনো সেই হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাই কমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, সেই কথা বলা উচিত ছিল মাননীয় স্পিকার। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।